পার লাইট, পার চাকা, পার খাম্বা, পার খুঁটি, এভাবে 100 টাকা, 50 টাকা, 30 পার লেগুনায়। আরেক জায়গায় বালুর ট্রাক যায়, পার ট্রাক 1000 টাকা। যাকে সাংগঠনিক সম্পাদক বানিয়েছে নাইমা নাজদিন, শিখা আক্তার, তারা নিজেরাই পদত্যাগ করলো। সেই শাখার নেত্রীরা নিজেরাই স্লোগান দিল আমরা রাজনীতি চাই না। তাহলে বুঝেন কি ব্যাপারটা, কিরকম একটা ভয় তৈরি করছেন। ব্যক্তির দায় সংগঠন নেবে না এই কথায় ছাত্রলীগ বলতো, আমরা এটা বলবো না। ব্যক্তির দায় সংগঠন নিয়েছে। 4500 নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি। আমরা আমাদের শুধু ছাত্র দল নয়, মূল দলেরও অনেক নেতৃবৃন্দ কিন্তু বহিষ্কারের আওতায় পড়েছেন। শুধু মসজিদ হলো যদি পার দোকানে 300 টাকা করে নেয় আর পার লাইটে 50 টাকা করে নেয়, মোটামুটি লাখখানেক ইনকাম রেগুলার করতে পারবে আর কি, অন্তত এটুকু তারা করতে চায়। ওই যে আবিদ ভাইয়ের ভেলকির মতো, যে কোন কাগজ কোথায় গিয়ে শিফট করে কার উপর কি চাপাই দিচ্ছে। ভাই কাছে থাকলে ভাই এখন দেখাইতে আমি স্ক্রিনে দেখাইতে পারবেন প্রয়োজন যদি থাকে আর কি। গণরুম গেস্ট রুমের টর্চারে যেই অভিযুক্ত হোক না কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা জরুরি। বাইরে চাঁদাবাজি করে এটা রিনাউন্ড স্বীকৃত হইতে পারে, এটা আপনাদের অধিকার ক্ষমতায় আসছেন, চাঁদাবাজি করতেই পারেন। পরে দেখলাম না, শুধু সেখানেই করেন না, নিজের দলের কাছে চাঁদাবাজি করেন। পরে কমিটি দেওয়ার পরে কি হইলো, লোকজন স্লোগান দিচ্ছে চাঁদা লাগলে চাঁদা দেয়, নতুন করে কমিটি দেয়, জায়গায় জায়গায় স্লোগান দিচ্ছে। ছাত্র দলের পোস্ট না পাওয়া নেতারা, তার মানে তারা মিন করছেন যে আপনারা নেতারা চাঁদা বাইরে দেখো নেন না, কমিটি দেওয়ার জন্য চাঁদা নেন। তো অন্তত রেহাই দিতে পারতেন কমিটির লোকজনকে, যে কমিটি না দিলেও চাঁদা নেন না অন্তত। তো এই যে চাঁদার মানে স্ট্রাকচার ডেভেলপ করা, অঞ্চল জোন ভাগ করে পার লাইট, পার চাকা, পার খাম্বা, পার খুঁটি, এভাবে 100 টাকা, 50 টাকা, 30 পার লেগুনায়। আমি রিপোর্ট দেখলাম যে একটা মোড়ে, পল্লবীতে শুধু একটা মোড়ে 80 লক্ষ টাকা তোলা হয় পার ডে, মানে পার লেগুনা। এই মোড় যত লেগুনা ক্রস করবে 300 টাকা করে পার লেগুনা। আরেক জায়গায় বালুর ট্রাক যায়, পার ট্রাক 1000 টাকা। একটা ট্রাক এই যদি ক্রসই করে বালুর ট্রাক বা হচ্ছে যে কোনো ট্রাক। আচ্ছা, আপনি আমার প্রশ্নের উত্তরে চলে আসেন। এই যে ক্যাম্পাসের যে পরিস্থিতি, আমরা তো চাঁদাবাজির কথাটা শুনলাম, নিশ্চয়ই তার কাছ থেকে শোনার চেষ্টা করব যে পদ নেওয়ার পরে ফারহান আরিফ নিশ্চয়ই এটার উত্তর দিতে পারবেন। পদ নেওয়ার পরে আসলে এই ধরনের চাঁদাবাজি হচ্ছে কিনা এবং এটির উত্তর কি দেবেন সেই বিষয়টিতে আসবো। এস এম ফরহাদ, আপনি যদি বলেন যে কমিটি দেওয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের এই অবস্থানকে, ছাত্র শিবিরের অবস্থানটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, সাধারণ শিক্ষার্থীরা যে কমিটি যাচ্ছে না। জি, আমি সেটা বলছি যে ছাত্র দলের এই রাজনৈতিক যে স্ট্রাকচার, এটা শুধু সেখানে না, পৃথিবীর যে কোনো প্রান্তে এই রাজনীতি হোক, আমি এটার বিরুদ্ধে। আবার ছাত্র রাজনীতির যেই সুন্দর স্ট্যান্ডার্ড সব জায়গায় প্র্যাকটিস, এটা আমি চাই। ছাত্রদলকে বলবো যে ছাত্রলীগের কারণে সব জায়গায় ছাত্র রাজনীতি সবাই ভয় পাইছে। আমরা কিছু সংগঠন অন্যরা চেষ্টা করছি একটা স্ট্যান্ডার্ড জায়গায় একটা রূপরেখা প্রণয়ন করতে, যাতে শিক্ষার্থীরা আগ্রহী হয়। আপনারা আবার যে ভয় তৈরি করছেন, এমন ভয় তৈরি করছেন যে বেচারা, যে আল্লাহর বান্দাকে হচ্ছে আপনি দপ্তর সম্পাদক বানাইছেন এই কমিটিতে কয়েকদিন আগে, যাকে সাংগঠনিক সম্পাদক বানিয়েছেন নাইমা নাজদিন, শিখা আক্তার, তারা নিজেরাই পদত্যাগ করলো। সেই শাখার নেত্রীরা নিজেরাই স্লোগান দিল আমরা রাজনীতি চাই না। তাহলে বুঝেন কি ব্যাপারটা, কিরকম একটা ভয় তৈরি করছেন। এরকম এই কালচারটা আমি যখন আমরা একটা সময় আসবে, হিস্ট্রিতে একটা টাইম আসবে সামনে ভবিষ্যতে, সেটা হচ্ছে সকল ছাত্র সংগঠন মিলে ছাত্রদলকে অভিযুক্ত করবে তোমাদের কারণে ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা আজকে আওয়াজ। আপনারা যেসব জায়গায় শিক্ষার্থীরা আপত্তি করছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা কমিটি দিচ্ছেন না, আপনাদের আমাদের পলিসি হচ্ছে যেখানে শিক্ষার্থীরা আপত্তি করছে, আমরা প্রাইমারি চেষ্টা হচ্ছে আমাদের রাজনীতির স্ট্যান্ডার্ড রূপটা আমরা দেখাবো, এবার শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করলে তারপর কমিটি দেবো। ওয়েলকাম করার আগ পর্যন্ত আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা স্ট্যান্ডার্ড রূপে দেখিয়ে তারা কনভিন্স হওয়ার আগ পর্যন্ত আমরা আরবিতে কিছু করতে চাই। ওই ক্যাম্পাসে দিচ্ছেন না, ওই ক্যাম্পাসে দিচ্ছেন, এবং যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা ওয়েলকাম জানাচ্ছে সেখানে ক্যাম্পাসে দিচ্ছেন। তো তাহলে আমার কথাটা হচ্ছে যে শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা করছেন, খুবই ভালো কথা, কিন্তু একই দেশে একই সংগঠনের দুই রকম নীতি কি থাকতে পারে কিনা? নিশ্চয়ই থাকতে পারে। নীতি একটাই, যে ওই রিজিয়নে শিক্ষার্থীদের সাথে আমাদের কানেক্ট ফিল করানো, আমার কর্মসূচি কন্টিনিউ করা, শিক্ষার্থীরা কানেক্টেড হয়ে একটা নির্দিষ্ট রেঞ্জে গেলে আমি যখন দেখবো শিক্ষার্থীরা আমাকে ওয়েলকাম করছে, পরিবেশটা তৈরি হয়েছে, বাকি সংগঠনের কাজ করার মতো একটা পরিবেশ ডেভেলপ হয়েছে, আমি কমিটিতে যাব। পলিসি সেম, প্রত্যেকটা জায়গায় সেম পলিসি। আমি কাজ স্টার্ট করতে চাই প্রত্যেকটা জায়গায়, আমি এই জনপদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি পৌঁছাতে চাই, একটা ভালো রূপ নিয়ে, সুন্দর একটা স্ট্যান্ডার্ড কর্মসূচি নিয়ে কর্মসূচি পৌঁছাতে চাই। কিন্তু ওই যে মুশকিল হচ্ছে, মসলিন হলে দেখছেন না কালকে কি হয়েছে, যে বা কয়েকদিন আগে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি ঢাকা ইউনিভার্সিটি দেখলাম যে কাগজপত্র নিয়ে মোটামুটি কিছু ফটো ঝলকানি দেখায় চলে গেল, যে ছাত্রলীগ এখন অমুক দল করে, এইসব কারণ দেখে ঝলকানি দেখাইলো। তারপর মসিন হলে শিক্ষার্থীরা কয়েক দফা আক্রমণ করলো। একটা শিক্ষার্থী তার কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে শাহবাগ থানার ভিতরে, সেটা ব্যানার টাঙ্গিয়েছে, ব্যানার কেন টাঙ্গালো, ব্যানার ছিঁড়ে ফেলা হলো 1 2 3 তিন দফা ব্যানার ছিঁড়ে ফেলা হলো, আবার যখন লাগাতে গেলো তার উপর আক্রমণ করা হলো। এটা কেন জানেন? কারণ হচ্ছে তাদের মনে বড় হতাশা, পলাশী মোড়, শাহবাগ মোড়, আশপাশের লেগুনা সেন্টার, আজিমপুর মোড়, এখান থেকে চাঁদাবাজির ভাগ বাইরা পান না। ডাকসু আছে, অন্যান্য সংগঠন আছে, আমাদের এখানে চাঁদাবাজি পান না। এই যে মিরপুরে যেমন কোটি কোটি টাকা দিনে তুলছে, রিপোর্টে যেটা আসছে, তারা চাইলে পলাশী, শাহবাগ, আজিমপুর হলগুলোর দোকান, হলগুলোর ক্যান্টিন, হলগুলোর এই টেন্ডারবাজি বা আরও যা আছে এগুলো যদি করতে পারতেন চাঁদাবাজি, তাহলে ওনাদের মনটা খুশিতে ভরপুর হয়ে যেত। এখন করতে পারছেন না, দোষ আমাদের, যত ঘোষ
ওই যে যত দোষ নন্দ ঘোষ এই টাইপের হয়ে যাচ্ছে। একটু বর্তমানে ফিরে আসি। এখন আমি যে বর্তমানেও অভিযোগগুলো আসছে বর্তমানেও ছাত্র আসছে। দলের বিরুদ্ধে, এই যে পদ পদবি ঘিরে এই যে বারবার অভিযোগগুলো আসছে বিভিন্ন সংগঠন থেকে, এবং যেটি স্পষ্ট করে এস এম ফরহাদও বললেন, পত্রিকার নিউজগুলো আপনি দেখলেন যে এই যে লেগুনা, তারপর প্রত্যেকটি জায়গায় পয়েন্টে পয়েন্টে সব জায়গায় যে চাঁদাবাজির যে ঘটনাগুলো, এগুলো কমিটি পাওয়ার জন্যই তো, কমিটিতে পদ পাওয়ার জন্যই তো এই প্রতিযোগিতা তৈরি হয় এইসবের কারণে, এটাই তো অভিযোগ। এটা অভিযোগ, হ্যাঁ। কমিটির পদ পাওয়ার জন্য অনেকে এটাকে, আমি তো প্রথমে আমি কিন্তু বারবারই আপনাকে অ্যাকনোলেজ করে যাচ্ছি, আমি অস্বীকার করবো না কোনোভাবেই যে পাওয়ারের কি বলে এটাকে খারাপ ব্যাড এক্সারসাইজ যে হয় না, আমি এটা কখনো অস্বীকার করবো না, হচ্ছে পাওয়ার প্র্যাকটিসটা হচ্ছে। কিন্তু যেখানে কথাটা আমি কিন্তু এই আলোচনার আজ প্রথমে আপনি যখন আমাকে দিয়ে শুরু করেছেন আমি কি বলেছি, আমি বলেছি বাংলাদেশের ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতির গতিপথ পরিবর্তন করতে হবে। প্রথমত ছাত্রদেরকে রাজনীতির স্টিয়ারিংয়ে আসতে হবে। কেন? কারণ হচ্ছে একমাত্র শিক্ষার্থীদের ভিতরে, একটু শেষ করে দেবো 1 মিনিটের ভিতরে, ছাত্র রাজনীতির মাধ্যমে ছাত্ররা মেধা এবং সৃজনশীলতার রাজনীতিটা করবে। এই কারণে ছাত্রদের জন্য রাজনীতির দ্বারটা উন্মুক্ত হওয়া উচিত, তার আন্তরিকভাবে রাজনীতিতে আসা উচিত। যত বেশি ছাত্ররা রাজনীতিতে আসবে তত বেশি এই যে যেই ধরনের ঘটনাগুলো, পাওয়ার প্র্যাকটিসের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বিদায় হবে, একই সাথে রাজনীতিতে সুস্থ ধারা সেটা চর্চা হবে। স্বীকার করে নিয়েছেন ফারহান আরিফ, আমি স্বীকার করছি, ধন্যবাদ এর জন্য। বাট আমি একটা জিনিস, প্রশ্নটা হচ্ছে যে এই যে পাওয়ার প্র্যাকটিস, সেটা থামানোর জন্য কেন্দ্রীয়ভাবে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? কারণ বারবারই তো বলছেন যে আসলে চাঁদাবাজি হচ্ছে, কিন্তু এটা আসলে একজন মানুষের হিউম্যান এরর বলে আমরা আসলে তাকে বাদ দিয়ে দিতে পারি না এই ভুলটাকে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেন? ব্যক্তির দায় সংগঠন নেবে না এই কথায় ছাত্রলীগ বলতে আমরা এটা বলবো না। ব্যক্তির দায় সংগঠন নিয়েছে, এবং ব্যক্তির দায় সংগঠন নিয়ে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে, জুলাই গণ অভ্যুত্থানের পরে 4,500 নেতাকর্মী সারা বাংলাদেশে আপনার সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছে। হ্যাঁ, তার মধ্যে অনেকগুলো এমনকি, যেমন আমি আমার উপজেলার কথা যদি বলি, সেখানে ছাত্রদলের যেই একজন নেতাকে কোনো রকমের জাস্ট অভিযোগের ভিত্তিতে, কোনো তদন্ত ছাড়াই তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। 1.5 বছর সে বহিষ্কৃত ছিল, এবং পরবর্তীতে আমরা যখন তদন্ত করে দেখলাম যে সেটা আসলে যেই ধরনের লঘুদণ্ডে তাকে গুরুশাস্তি দেওয়া হয়েছে, ব্যাপারটা এরকম না। আমরা কনভিন্স হয়েছি, এবং তখন এই ধরনের কিছু কিছু জায়গায় তদন্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয়েছে, অভিযোগ সাপেক্ষে বহিষ্কার করে দেওয়া হয়েছে, তদন্ত আমরা করার সুযোগ পাইনি। কারণ রীতিমতো আমাদের বিরুদ্ধে মব তৈরি করা হতো, যে কোনো ঘটনা ঘটলে মব তৈরি করা হতো। তো পরবর্তীতে আমরা যখন দেখলাম যে না, এটা আসলে ঘটনাটা ভিন্ন, তখন সেক্ষেত্রে আমরা কিছু কিছু অব্যাহতি মানে যেটা দিয়েছি সেটা আমরা তুলে নিয়েছি। কিন্তু এখনও 4,500 নেতাকর্মীকে আমরা বহিষ্কার করছি। আমরা আমাদের শুধু ছাত্র দল নয়, মূল দলেরও অনেক নেতৃবৃন্দ কিন্তু বহিষ্কারের আওতায় পড়েছেন, মূল দলের অনেক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্যক্তির দায় সংগঠন নিয়ে সংগঠন সেই কাজগুলো করেছে, আমরা ওই নীতিতে যাচ্ছি না। একই সাথে আমি আপনাকে থিওরিটিক্যালি বললাম যে মানুষের ভিতরে প্রবণতা আছে, সেই প্রবণতা সে বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করে, পরিবার থেকে শুরু করে আপনার সংগঠন থেকে শুরু করে রাষ্ট্র, সব জায়গায় সেটা ব্যবহার করে। এবং রাষ্ট্র, পরিবার কিংবা ব্যক্তি যেই হোক না কেন, সেটার দায়িত্ব নিয়ে সে সেই অনুযায়ী যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, তাহলে সেটাই হচ্ছে প্রকৃত অর্থে রাজনীতির স্বরূপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে গেস্ট রুম এবং গণরুমে নির্যাতনের ঘটনার শিক্ষার্থীদের জানাতে গেস্ট রুমের আমলনামা শিরোনামে একটি ব্যানার টানিয়েছে ছাত্র দল। এতে ইসলামী ছাত্র শিবির ও হল সংসদের নেতাসহ মোট 6 জনের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলের গেস্ট রুমে নির্যাতনে জড়িত থাকার অভিযোগের কথা এসছে। প্রমাণ হিসেবে ছাত্রলীগের সময় শিক্ষার্থীদের কাছে যে খুদে বার্তার যে স্ক্রিনশট, সেগুলো দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম, গেস্ট রুমে নির্যাতনে জড়িতদের বিচার এবং নবীন শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের দাবিতে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অনেকে বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে, এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু যারা ছাত্রলীগ হয়ে ওই সময় নির্যাতকের ভূমিকা ছিল, নির্যাতন করেছে, তারা কিভাবে পরবর্তীতে ছাত্র শিবিরের সাথে যুক্ত হবে? আচ্ছা, কোয়েশ্চেনটা স্পেসিফিক, বাট ছাত্রদলের এক্সাম্পলগুলো স্পেসিফিক হলে আমার রিপ্লাই দিতে খুব ইজি হয়। কিন্তু ব্যাপার হচ্ছে, লাস্ট সম্ভবত 2 দিন আগে না কালকে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি মিলে প্রেস কনফারেন্স করে কিছু কাগজ উল্টালেন, দেখালেন যে তমুক শিবির ছাত্রলীগ করতো, তমুক এটা এই অপরাধে জড়িত। তো আমি খুঁজলাম যে কাগজ তার দলের সম্মানিত মেম্বার, যিনি বিশ্ববিদ্যালয়ের বিসি, তার কাছে জমা দেওয়া হয়, সে কাগজ সাংবাদিকদের কাছে কেন দেওয়া হলো না? অনেক করে খুঁজলাম, কোনো সাংবাদিককে সেটা দেওয়া হয় নাই। পরে কেন দেওয়া হলো না? ওই যে আবিদ ভাইয়ের ভেলকির মতো, যে কোন কাগজ কোথায় গিয়ে শিফট করে কার উপর কি চাপাই দিচ্ছে। ভাইয়ের কাছে থাকলে ভাই এখন দেখাইতে, আমি স্ক্রিনে দেখাইতে পারবেন প্রয়োজন যদি থাকে আর কি। কাগজ পাবলিক করে দেয়, পাবলিক করলে আমি খুশি হতাম। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, গণরুম গেস্ট রুমের টর্চারে যেই অভিযুক্ত হোক না কেন, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা জরুরি। আমি স্পেসিফিক কোনো নাম বললে হয়তো সে অনুযায়ী রিপ্লাই দিতে পারতাম। কেউ থাকলে ব্যবস্থা নিক ভাইরা, সে শিক্ষার্থীরা কিংবা ছাত্রদল কিংবা হল প্রশাসন ব্যবস্থা নেবে, এটাই আমি তাকে কোঅপারেট করবো। বরং এখন আসি মূল জায়গায়। আপনি দেখবেন
যে ওনার ডাকসুর পক্ষ থেকে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? রাষ্ট্র প্রত্যেকে উদ্যোগ, আমরা তো অভিযোগ সেল বহু আগে খুলেছি। আমরা অভিযোগ মানে আমাদের আইন বিভাগের পক্ষ থেকে অভিযোগ সেল খোলা হয়েছে, সেখানে যে কয়টা কনসার্ন এর আগে আসছে পরপর সবগুলো আমরা সংশ্লিষ্ট অফিসে পাঠিয়ে দিয়েছি। এখনও যদি কোনো অভিযোগ আসে আমরা সাথে অ্যাকশনে যাব। এখন আসি মূল আলাপে, সেটি হচ্ছে স্পেসিফিক কেউ যদি জড়িত থাকে সেটাতে আমি নিশ্চয়ই এঙ্গেজ হব। মানে সাংবাদিকদের বলেনি, কিন্তু আপনারা কি পেয়েছেন কিনা যাদের বিরুদ্ধে অভিযোগগুলো? না, আমরা পাই নাই। আমরা স্পষ্ট আমরা ওনাদের কাছে চেয়েছি বা আমাদেরকে একটু দেন কি অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ, তমুক ভিকটিম তমুককে এই কেসে এটা করা হয়েছে, দেন আমরা জানার চেষ্টা করেছি, কিন্তু সুস্পষ্ট কিছুই বলে না। মুশকিলটা এই জায়গায়, পেলে আমরা এটা কোঅপারেট করবো। এখন দ্বিতীয় পয়েন্ট আসে, ওনারা দেখলাম যে গণরুম গেস্টরুমের বিরুদ্ধে কথা বললেন হঠাৎ গিয়ে। যে সংগঠন এক সপ্তাহ আগে নেত্রকোনা মেডিকেলে শিক্ষার্থীদের কান্দরি উদ্বোস করালো, লেদার ইনস্টিটিউটে যে সংগঠনের নেতারা গণরুম ম্যানার শেখানোর নামে গেস্টরুম শুরু করলো, আমরা আটকানোর উপরে আবার আমাদেরকেও মানে হ্যারাস করার চেষ্টা করলো যে সংগঠন, তারা গণরুম গেস্টরুমের বন্ধ করার চেষ্টা করলো। আবার দেখলাম গণরুম গেস্টরুমের বিরুদ্ধে তারা একটা স্মারকলিপি পেয়ে দিল। আবার ছাত্রলীগ সাথে অনেক বড় বড় আলাপ করলেন। এটা একটা কমিটি, এই যে রিসেন্ট এটা আমি একটু দেখলে ভালো হয়, এটা ছাত্রলীগের কমিটি, ছাত্রদলের কমিটি, হুবহু নাম মনে হচ্ছে জাস্ট সেম ল্যাপটপে কপি করে নিয়ে বসাই দিচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। বাইরের রিসেন্টলি কমিটি দিচ্ছে, এগুলো হচ্ছে বাইরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসি, তিনি হচ্ছে জওহরের আহ্বায়ক, এই যে ছাত্রলীগের প্রোগ্রামে ছিল। তিনি হচ্ছে এফএইচআরের আহ্বায়ক, তিনি ছাত্রলীগের প্রোগ্রামে ছিল, ছবি দেখাচ্ছি। তিনি হচ্ছে মহসিন হলের আহ্বায়ক, এই মহসিন হলের ঘটনা এইটা। তারপর এইটা ওনাদের এজিএসকে নিজের ছিলেন। তারপরে হামিমের সাথে ঘুরেন নিয়মিত খুলনা অঞ্চলের। তারপর আমার কাছে আরও অনেক আছে, আমি দেখাবো না সবগুলো, কারণ আপনার সময়ের গুরুত্ব আছে। এখানে যে বিপি পদপ্রার্থী ছিলেন মহসিন হলের, এটা হচ্ছে ছাত্রদল মনোনীত প্রার্থী ছিলেন। এভাবে করে প্রত্যেকটা আছে। তো ছাত্রলীগকে হুবহু পুনর্বাসন করে এই দায় যখন শিক্ষার্থীরা ক্লিয়ার হয়ে যায়, আমার কাছে এখানে কমপক্ষে 500 জনের তালিকা আছে যাদেরকে বিভিন্ন কমিটি তারা পুনর্বাসন করছে, বিভিন্ন পত্রিকা নিউজ সহ আপনাকে আমি প্রোভাইড করবো। এই যে পুরোপুরি এই পুনর্বাসন প্রক্রিয়া, তো আমি যখন এভাবে ডকুমেন্টেড নিয়ে আসি, বাইরে ভেলকেবাজি করে মনোযোগ সরানোর চেষ্টা করে অন্যদিকে, এটা খুবই দুঃখজনক। তো আপনি যে প্রশ্ন করেছেন যে গণরুম গেস্টরুম ছাত্রদলের একটা ঐতিহাসিক অর্জন, এর জন্য ওনারা যে কোনো মূল্যে ফিরাই আনবে, এটা সৌভাগ্যবান তারা গণরুম গেস্টরুম অর্জন করে, তারা অনেক কিছু করতে পারছে, লক্ষ লক্ষ শিক্ষার্থীর ক্যারিয়ার নষ্ট করতে পেরেছে। আবার তারা এটা করতে চায়, নেত্রকোনা মেডিকেলে শুরু করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে চেয়েছে, পারে নাই। আবার হচ্ছে টেন্ডারবাজি চাঁদাবাজি, এটা ওনাদের রেগুলার অর্জন, সারা দেশে প্র্যাকটিস করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পারছে না, আবু বাকাররা বেঁচে আছে, ফরহাদরা বেঁচে আছে, বা ডাকসু আছে। যদি কোনোভাবে পারে, আমি মহসিন হলে হিসাব করতে চাই, মহসিন হলে এত উৎপাত কেন কয়েকদিন ধরে? শুধু মহসিন হলে যদি পার দোকানে 300 টাকা করে নেয় আর পার লাইটে 50 টাকা করে নেয়, মোটামুটি লাখখানেক ইনকাম রেগুলার করতে পারবে, অন্তত এটুকু তারা করতে। আজকে তিতুমির দেখেছেন, কালকে সেটা বাংলা কলেজ হতে পারে, পরশু আরেকটা কলেজ আরেকটা বিশ্ববিদ্যালয় হতে পারে। আমাদের ক্যাম্পাসগুলোতে গেস্টরুম গণরুম বন্ধের পাশাপাশি আরও কিছু কালচারাল বিষয় আছে, রাজনৈতিক, যেগুলো আমাদের সংস্কার আনা উচিত, যেগুলো সংস্কার আনলে বরং হচ্ছে যে আমরা হানাহানি মারামারি বা গেস্টরুম গণরুমের রাজনীতি আবার কখনো ফেরত আসবে না। কেউ ছাত্র রাজনীতি চায়, কেউ চায় না। সরকারি তিতুমির কলেজ, এবং সেখানে যে ইস্যুটা হচ্ছে যে আপনার হল রাজনীতি নিয়ে। তবে আমি মনে করি যে হল রাজনীতি, ক্যাম্পাস রাজনীতি চাইতে আগে ছিল যে আমরা যদি সংস্কার প্রস্তাবনাগুলো বা আমাদের সেই প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারতাম, তাহলে আজকের দিনে এই ধরনের রাজনীতি আমরা দেখতে হতো। আবু বাকের মজুমদার যে চাঁদাবাজির অভিযোগটি করছেন এসএম ফরহাদ ছাত্র দলের বিরুদ্ধে, এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাইবো, এবং সেই সাথে এই যে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোকে কেন্দ্র করে 3 ছাত্রীকে বহিষ্কারের ঘটনা, শিক্ষার্থীদের এই যে দাবি, এটিকে আসলে অযৌক্তিক কিনা, দুটি বিষয়ে যদি বলেন। আচ্ছা, এখানে আপনি যে দুটি বিষয়ে প্রশ্ন করেছেন, সেই দুটি বিষয়ের প্রশ্ন উত্তর দিতে গেলে একটু আমাদের পিছনে যেতে হবে। বিশেষ করে জুলাই আগস্টের মধ্য দিয়ে যে পট পরিবর্তন হয়, সেই পট পরিবর্তনের পরে ক্যাম্পাসগুলোতে আপনার শিক্ষার্থীরা নানা ধরনের মন্তব্য করা শুরু করে, আসলে তারা কেমন ক্যাম্পাস চায়। সেই মন্তব্যের মধ্যে কেউ ছাত্র রাজনীতি চায়, কেউ চায় না, এ ধরনের একটা সংমিশ্রণের আলাপ উঠেছিল। তবে যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আপনার ছাত্র সংগঠনগুলোকে এই সময় কিন্তু ইনভাইট করে যায়, চলো আমরা বসি এবং হচ্ছে আমরা কিভাবে একটা ক্যাম্পাসের রাজনীতি হবে সেই বিষয়ে আমরা আলোকপাত করি, একটা সংস্কার প্রস্তাবনার দিকে যাই। কিন্তু সেই সময় সেই যে প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটে অনেকগুলো মিটিংয়ে আমি নিজে সংযুক্ত ছিলাম। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ধরনের এই কাজটা করার জন্য একটা বিশেষজ্ঞ টিমও তারা প্রণয়ন করেন তৎকালীন সময়ে, এবং সেই বিশেষজ্ঞ টিম যখন কাজ শুরু করেন তখন ছাত্র সংগঠনগুলোকে ডাকা হয় এবং তাদের সংস্কার প্রস্তাবনা দেওয়ার কথা বলা হয়। তো সেই সময় আমরা দেখি যে ওইখানে মানে দুই ধরনের জিনিসটা খুবই হাইলাইট হয়েছিল সেই সময়। একটা ছিল যে ছাত্র দলের যেই গতানুগতিক আগের যে রাজনীতি, সেই রাজনীতিতে তাদের অটল থাকা, এই বিষয়টা সুস্পষ্ট হয়ে উঠে আসে। এবং আরেকদিকে আমি যদি বলি যে এখানে ছাত্র শিবিরের নিয়ে যে প্রশ্নটা ছিল, ওনাদের কর্মী সংখ্যা নিয়ে একটা অস্পষ্টতা ছিল, ওনাদের আসলে কর্মী কারা কীভাবে ওয়ার্ক করতেছে, তো যেটাকে এখন ছাত্র ওয়ার্ডে ফ্রেমিং করা ট্রাই করছে আর কি।
তো এই দুইটা বিষয় সামনে আসে তৎকালীন সময়, এবং এটার জন্য শেষ পর্যন্ত আমরা আসলে কোনো সমাধানে পৌঁছাতে পারিনি। এই দুইটা আমার কাছে ওই সময়ে সবচেয়ে বড় প্রশ্নগুলো হয় আর কি, এই দুইটা প্রশ্ন। তো সমাধান না আসার কারণে দেখা গেছে যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপরে ডাকসুর তফসিল ঘোষণা করা হয়, মানে একটা সময়ের পরে তফসিল ঘোষণার পরে ডাকসু হয়, এবং এই আলাপটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমরা 5ই আগস্টের পরে আশা করেছিলাম যে যেমন আমাদের জাতীয় রাজনীতিতে নানা ধরনের সংস্কার হবে, রাষ্ট্রীয় সংস্কার হবে, একইভাবে আমাদের ক্যাম্পাসগুলোতে গেস্ট রুম বন্ধের পাশাপাশি আরও কিছু কালচারাল বিষয় আছে রাজনৈতিক, যেগুলো আমাদের সংস্কার আনা উচিত, যেগুলো সংস্কার আনলে বরং হচ্ছে যে আমরা হানাহানি, মারামারি বা গেস্ট রুম গণরুমের রাজনীতি আবার কখনো ফেরত আসবে না। তো সেই প্রস্তাবগুলো নিয়ে শিক্ষার্থীদের মাঝ থেকে নানা ধরনের আলাপ আলোচনা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি এই সময়টাতে আমরা সেগুলোকে সমাধান আনতে পারিনি। ফলত আমরা দেখেছি ক্যাম্পাসে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রিসেন্টলি একটা মারামারি হলো, ছাত্রদলের নেতারা গিয়ে ওইখানে ডাকসু নেতাদের উপর হামলা করলেন। তারপর হচ্ছে শিবিরের একজন মনে মার খেয়েছিলেন, সেখানে সাংবাদিক সমিতির নেতাদের উপর হামলা করেছেন। এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। আমরা দেখেছি যে চট্টগ্রামে সিটি কলেজের মধ্যে ছাত্রদল ছাত্র শিবির সেখানে সংঘর্ষ জড়ায়। তারপর আমরা দেখেছি যে আপনার পাবনাতে এই ধরনের সংঘর্ষ হয়। তো 5ই আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে, বিশেষ করে ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে। তো সর্বশেষ এসে এটা সংযুক্ত হলো আপনার আমাদের সরকারি তিতুমির কলেজ, এবং সেখানে যে ইস্যুটা হচ্ছে যে আপনার হল রাজনীতি নিয়ে। তবে আমি মনে করি যে হল রাজনীতি, ক্যাম্পাস রাজনীতি চাইতে আগে ছিল যে আমরা যদি সংস্কার প্রস্তাবনাগুলা বা আমাদের সেই প্রশ্নগুলা আমরা সমাধান করতে পারতাম, তাহলে আজকের দিনে এই ধরনের রাজনীতি আমরা দেখতে হতো। এটার দায় হচ্ছে যে আমি মনে করি যে ছাত্র সংগঠন যারা ছিল তারা ঐক্যমত আসতে পারে না, এখানে সবারই কম বেশি দায় আছে, কাউকে এককভাবে দায় দেওয়ার সুযোগ নেই। আবার একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা এই ধরনের সংস্কার প্রস্তাবনা রোল মডেলের জন্য সবাইকে আহ্বান করে একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করতে পারতেন, সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমি মনে করি সেখানে তাদের যথেষ্ট ভূমিকা তারা পালন করতে ব্যর্থ হয়েছে। তো আজকে আমরা দেখা যাচ্ছে যে তাহলে আমাদের এই সরকারি তিতুমির কলেজ নিয়ে আমরা আলাপ করতে হচ্ছে, কারণ সরকার আমার যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি একটা রোল মডেল তৈরি করতে পারতাম, তাহলে সরকারি তিতুমির কলেজে এই ধরনের মডেলটা ফলো করতে পারতো। কিন্তু আমরা দেখেছি যে আগস্টের পরে পরে এক রাজনৈতিক বিভাজনের কারণে যেই যার মতো করে একটা পজিশন নিয়েছে। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে এখনো এই সংস্কার প্রস্তাবনা সকল ছাত্র সংগঠনগুলো যদি এক টেবিলে বসে একটা সংস্কার প্রস্তাবনা না যায়, তাহলে আসলে এটা সমাধান করা সম্ভব না। কারণ হচ্ছে যে আপনি আজকে তিতুমিরে দেখেছেন, কালকে সেটা বাংলা কলেজ হতে পারে।